প্রকল্পগুলো যে নেওয়া হয় সেই প্রকল্পে জনমত আছে কিনা? পিডিপি কেটে গেল তো এই ওয়াস্তা কাটে, এরপরে আপনার সিটি কর্পোরেশন কাটে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম রাস্তা এবং ব্রিজ করা হয় না। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বেশ কিছু ব্রিজ করে। সরকারের থেকেও কি দখলদাররা বেশি ক্ষমতাশালী? আমরা অনেক খাল উদ্ধার করছি এবং স্ট্রং ড্রাইভ দেওয়া হয়েছে, যার জন্য উন্নতি হয়েছে। তো 15.5 বছর কি খুব কম সময়? আমি মনে করি না পৃথিবীর কোনো দেশ 15 বছরের ভিতরে ওল্ড সিটিকে আবার মডার্নাইজ করছে। আওয়ামী লীগ দোষমুক্ত না, কিন্তু আওয়ামী লীগ একটা দর্শন আছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের নতুন আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা জানেন এই আয়োজনে আমরা সাধারণত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের মুখোমুখি হই, তাদেরকে আসলে আপনাদের মুখোমুখি করি। আমরা নতুন যে সরকার হয়েছে সেই সরকারের চ্যালেঞ্জ কী, সম্ভাবনা কী, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা কী কী পরিকল্পনা করছেন, সম্ভাবনা উন্মোচনে তাদের কী পরিকল্পনা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে চাই অনুষ্ঠানে। আজকে আপনাদের মুখোমুখি হয়েছেন খুবই পরিচিত মুখ, অনেকবার নির্বাচিত এবং টানা দ্বিতীয়বার সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি স্থানীয় সরকার সমবায় মন্ত্রী। তিনি এই মন্ত্রণালয়টা আপনি জানেন যে যদি আমরা বলি এই যে অর্থ বছর, সেই অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে 10টা মন্ত্রণালয়, যার 1 নম্বরেই রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টি হচ্ছে শহর এবং নগরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, গ্রামীণ অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা এবং সেটি বাস্তবায়ন, সামাজিক এবং সমবায় কর্মকাণ্ডে সহযোগিতা প্রদান, এই কাজগুলো মূলত এই মন্ত্রণালয়টি করে থাকে। আমরা আজকে প্রথমেই ধন্যবাদ দেই, অভিনন্দন জানাই আপনাকে নাগরিক টিভির পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে যে আপনি টানা দ্বিতীয়বার সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয়ের একটির দায়িত্ব আবার পেয়েছেন। আপনার অনুভূতি? ধন্যবাদ। না, সঙ্গতভাবে এই মন্ত্রণালয়টি তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের সামগ্রিক উন্নতির জন্য দায়িত্বপ্রাপ্ত। তো অতএব আমি বেশি মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, এটা তো স্বাভাবিকভাবে আমার জন্য উৎসাহের, এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে উনি অনেক লোকের জন্য কাজ করার আমাকে সুযোগ করে দিয়েছেন। এটি এমন একটা মন্ত্রণালয় যে মন্ত্রণালয় দিয়ে সরকার তার উন্নয়ন কর্মকাণ্ড তার মানে মানুষের সাথে, তৃণমূল মানুষের সাথে তার সরাসরি সম্পর্ক তৈরি করার জায়গাটি মন্ত্রণালয়, যেখানে মানুষ একদম আমাদের যারা দিন আনে দিন খায় সেই মানুষগুলো গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে যে বাস করেন তারা সরাসরি সরকারের সুবিধা থেকে সুবিধাভোগী হন এই মন্ত্রণালয়ের মাধ্যমেই। মূলত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশি বরাদ্দ সাধারণত এই মন্ত্রণালয়ে থাকে। সেই জায়গায় আপনার মানে আপনি মনে করেন যে কতটা সেই মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন মনে করছেন? সরকার অনেকগুলি মন্ত্রণালয় তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের জন্য কাজ করে। তো এই মন্ত্রণালয়ের একটা ভিন্নতা এবং অনন্যতা হলো যে এই মন্ত্রণালয়ের মাধ্যমে সকল ব্যক্তির সাথে প্রত্যেকটি ব্যক্তির সাথে সংযোগের একটা ব্যবস্থা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে হয়, এবং সরকারের তাৎক্ষণিক কোনো রকম জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য যদি কোনো রকম প্রয়োজনীয়তা দেখা দেয়, যেমন দুর্যোগ হলো, বন্যা হলো, তারপরে খরা হলো, তো অথবা কোনো একটা হঠাৎ করে কোনো একটা ক্রাইসিস দেখা দিল, তো ওইটাকে মিটিগেট করার জন্য গভর্নমেন্টের হুকুমটা অর্থাৎ গভর্নমেন্টের নির্দেশনাবলীটা জনমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দায়িত্ব পালন করার জন্য যাদেরকে নির্দেশ দিবেন তারা সেটা শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, সে ইউনিয়ন পরিষদ আছে। তো ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছে, এক একটা মেম্বার 2000-3000 লোকের প্রতিনিধিত্ব করে। তো 2000-3000 লোকের প্রতিনিধিত্ব যদি একজন ব্যক্তির পক্ষে এককভাবে করা হয়তো সম্ভব না প্রত্যেকটা লোকের কাছে যাওয়া, কিন্তু যেহেতু তিনি পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ, দ্যাট ইজ তিনি জনগণের নির্বাচিত নেতা, তার সাথে জনগণের একটা কানেক্টিভিটি আছে, এবং মানুষের সমস্যাগুলি জেনে এবং মানুষের যে সমস্ত তাৎক্ষণিক উদ্ভাবিত সমস্যা সেটাকে সমাধান করার জন্য তিনি করতে পারেন, এবং এই জন্য এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে এই সেবাগুলো পৌঁছানো যায়। যদিও আমরা মনে করি যে আমরা এখনও অনেক দূর আরও কাজ করার সুযোগ রয়ে গেছে। পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, মানুষের সুপ্রিয় পানি এবং স্যানিটেশন, হাইজিন, ওয়েস্ট, এগুলোর জন্য এই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এই দুটো
এই মন্ত্রণালয়ের অধীনে। তো এরা বিস্তৃতভাবে সারা বাংলাদেশে কাজ করে। তো স্বাভাবিকভাবে এই মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে, আর এরপরে যেমন কোভিডের সময় ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন হয়তো হেলথ ওয়ার্কাররা করেছে ভ্যাকসিনেটেড, কিন্তু বাট টোটাল আয়োজনটা কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠান ওই গ্রামীণ এক প্রত্যন্ত অঞ্চলবদ্ধ করেছেন। এবং এই করার কারণে আমরা ভ্যাকসিনেশনে ইট ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কজ যে আমরা পৃথিবীতে সবচেয়ে সফলতার সহিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভ্যাকসিনেশন দেওয়া সম্ভব হয়েছে। আচ্ছা, এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে 18,000 কোটি টাকার মতো আপনার কমানো হয়েছে বা সংশোধন করা হয়েছে। সংশোধন করার পরও 10টা মন্ত্রণালয় হচ্ছে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে, যারা মোট এডিপির 66 সামথিং আপনার তাদের জন্য বরাদ্দ আছে। তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, যেটি আপনার মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের বরাদ্দ সর্বোচ্চ। এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে টাকাটা, যে যাদের যেসব প্রকল্প আপনার নেওয়া হয়েছিল, সেই প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি কেমন? কারণ এই প্রকল্প বাস্তবায়নের উপরে নির্ভর করে তৃণমূল মানুষের কাছে অর্থটা কীভাবে পৌঁছালো, মানুষ কতটা উপকৃত হলো। যে সমস্ত মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানগুলো তাদের প্রদেয় টাকা দেখা গেছে যে জুনের ভিতরে খরচ করতে পারবে না, তো তখন তারা এগুলোর সম্বন্ধে সরকার এই সমস্ত তথ্যগুলো নেয় ফাইন্যান্স মিনিস্ট্রি নিয়ে। কারা করেছেন, যেমন যারা ভালো করেছেন অথবা আরও বেশি করতে পারবে, টাকাটা পেলে তারা খরচ করতে পারবে। তো আমার মন্ত্রণালয়ে আমাদের দেওয়া প্রদেয় টাকা যা আছে এগুলো আমরা খরচ করে ফেলতে পারবো, আমরা কনফিডেন্ট। এবং মোরওভার আমাদের আরও বেশি টাকার দরকার এই জুনের ভিতরে। অনেকে খরচ করতে পারেন, তারা ফেরত দেবেন। আর আমরা কিন্তু এখানে 5,000 কোটি টাকা অতিরিক্ত চেয়েছি, তো সরকার সেখানে আমাদেরকে 2,500 কোটি টাকা, 3,500 কোটি টাকা আমাদেরকে দিয়েছে। তো দ্যাট ইজ আমাদের কাজের অগ্রগতি ভালো, এবং আমরা কিন্তু এবং সে কারণে এবং বাজেটের আমাদের পদে অর্থ আমরা ব্যয় করে প্রকল্প বাস্তবায়ন করতে পারছি, এই জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আপনারা গুরুত্ব কোনটা দেন? এই বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে বরাদ্দ, সেটি গ্রামীণ অবকাঠামো সহ উন্নয়নের জন্য বিভিন্ন খাতে যে আপনারা খরচ করছেন, এই প্রকল্পগুলো নির্ধারণে আপনারা আসলে আপনাদের অভিভাবক মন্ত্রণালয় হিসেবে আপনারা যারা খরচ করছেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আপনাদের ইউনিয়ন পরিষদ, তাদেরকে আপনারা কী ধরনের মন্ত্রণা বা নির্দেশনা দিয়ে থাকেন? আমার মনে হয় বিষয়টা আমরা সবাই অনুধাবন এভাবে করা উচিত। স্থানীয় সরকার প্রতিষ্ঠান মানে হলো যে সরকারি প্রতিষ্ঠান, তারা নিজেরাই স্থানীয় সরকার। তো আইন দ্বারা তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, তারা মানুষের রেভিনিউ কালেকশন করে, তো ওদের কাছে কিছু টাকা তারা কালেকশন করতে পারে। এবং উদ্দেশ্য হলো যে এক সময়ের ব্যবধানে এই সমস্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান তাদের আয় এই পর্যায়ে যাবে, যাতে করে তারা ওই এলাকার জন্য ব্যয় নির্বাহ করতে পারে, সকল উন্নয়ন ব্যয় এবং তাদের রেভিনিউ এক্সপেন্ডিচার তারা যেন তাদের নিজস্ব ইনকাম দিয়ে করতে পারবে। যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াইতে হবে। এখন আয় বাড়াইতে গেলে তো রেভিনিউ মানুষের থেকে কালেকশন করবে। এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, মানুষের তো আয় নাই। এটাই হলো যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি, মানুষের আয় বর্ধন করা। একটা লোকের আয় নাই, গ্রামে সে কিছুই করে না, কিন্তু আমাকে ওয়ার্কআউট করতে হবে। আই হ্যাভ টু ওয়ার্কআউট হাউ কুড আই মেক হিম প্রোডাক্টিভ, তাকে কি করে ইনকাম জেনারেশনের সাথে ঢুকে দিতে পারি, আবার কাকে আবার ভ্যালু অ্যাডেড ইনকামের সাথে ঢুকে দিতে পারি, যে সে একটা কিছু করছে তার ব্যবসাটা আরও বাড়াই দেওয়া যায় কি না। তো এটার জন্য আমাদের ন্যাশনাল অনেক পলিসি আছে, যেমন আমাদের মনিটারি পলিসি আছে, ফিসক্যাল পলিসি আছে, ম্যাক্রো ইকোনমিক্স ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে। যেমন আমরা সোশ্যাল সেফটি নেট আছে, কোস্টাল এরিয়ার জন্য ইনকাম জেনারেশন, আমরা যে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স অ্যাডাপ্টেশন প্রোগ্রাম আমরা নিচ্ছি। তো তারপরে দিয়ে এবং যে সমস্ত কোস্টাল এরিয়া, হিলি এরিয়া, সেখানে যে মানুষরা বসবাস করে তাদেরকে আমরা ইনকাম জেনারেশনে নিয়ে আসতেছি। কীভাবে করছে? মাননীয় প্রধানমন্ত্রী বলছে ডিজিটালাইজেশনের কথা বলছে। হোয়াট ইজ ডিজিটালাইজেশন? ডিজিটালাইজেশনের পূর্ব শর্ত হলে বিদ্যুৎ লাগবে, এবং সাবমেরিন কেবল, স্যাটেলাইট স্টেশন, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এবং করার পর দিয়ে এখন কি হলো, পাহাড়ে যে বসবাস করে তারও এখন ইনকাম জেনারেশনটা সুযোগ হয়ে গেলো। কীভাবে হলো? সে ধরেন মনে করেন যে হি ডোন্ট নিড টু গো এনিহোয়ার এলস, সে তার ঘরে বসে মোবাইলের মাধ্যম দিয়ে আপনার সে কোথাও একটা অ্যাপস খুলে ফ্রিল্যান্সার হিসাবে সে কাজ করতে পারে, এবং করছে অনেকে। দে আর আর্নিং নট টাকা, তারা ডলার কামাচ্ছে। সরকার হ্যাজ টু বি ফ্যাসিলিটেড উইথ অল দ্য লজিস্টিক সাপোর্ট।
তো এই লজিস্টিক সাপোর্টগুলো যখন আমি এনশিওর করব আর মানুষকে আমি বুঝিয়ে দেব যে মানুষটা রোজগার করতে পারে না, গরিব মানুষ, অর্থাৎ আমরা সোশ্যাল সেফটি নেট মানে হলো যে তাকে একেবারে খুবই খারাপ অবস্থা আছে তাদের কিছু টাকা পয়সা দিয়ে বাঁচিয়ে রাখা এবং তাকে আস্তে আস্তে 500 টাকা 100 টাকাও তাকে দিয়ে আপনার ইনকাম জেনারেশন। এই জায়গাটাই কিন্তু আপনার আমার প্রশ্ন হচ্ছে যে আপনার হচ্ছে এটা অভিভাবক প্রতিষ্ঠান, আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা অভিভাবক প্রতিষ্ঠান, আমাদের যতগুলো স্থানীয় সরকার আছে আপনার সেই ইউনিয়ন পরিষদ থেকে একদম আপনার সিটি কর্পোরেশন পর্যন্ত। আমরা বলছি যে প্রকল্পগুলো যে নেওয়া হয় সেই প্রকল্পগুলো আসলে কতটা মানুষের মানে উন্নয়নে ভূমিকা রাখে, কতটা জনসম্পৃক্ত, সেই প্রকল্পে মানুষের জনমত আছে কিনা, এইটি মনিটরিং করার কোনো ব্যবস্থাপনা আছে কিনা? হ্যাঁ, আমরা এখানে অবশ্যই আমাদের তো যে সমস্ত প্রকল্প নিয়ে নেওয়া হয়েছে, বাস্তবায়ন করা হয়েছে এবং সঠিকভাবে হওয়ার কারণে প্রকল্প আমাদের জন্য আউটপুটেবল, ফলদায়ক বলেই তো আমাদের আজকে অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয়েছে। এটা তো আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এখন সেখানে হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন মূলত ইট ইজ সিমস টু বি ভেরি নাইস টু মি, সেটা হলো যে আমরা যারা বেনিফিশিয়ারি গ্রুপ তারা কি বুঝে যে তাদেরকে জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে, এটা বুঝলে তার সুবিধা হবে কি হি উইল এক্সটেন্ড দ্য কোপারেশন, আর হে কোপারেশন করলে এটা দ্রুত বাস্তবায়ন হবে। এবং তাকে এই জন্য আমাদের প্রকল্প নেওয়ার সময় ওই যে কমিউনিটিকে এঙ্গেজমেন্টের কথা আমরা বলেছি। হ্যাঁ, যেমন আমি মন্ত্রী হওয়ার পর থেকে এরকম মাইক্রো লেভেলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে আইডেন্টিফাই আমি পার্সোনালি করেছি, করে আমার মন্ত্রণালয়কে দিয়ে আমরা প্রতিষ্ঠানগুলো দিয়ে সেগুলো করে। যেমন একটা ব্রিজ করা হবে, তো ব্রিজ করতে গেলে আমি নির্দেশনা দিয়েছি যে ব্রিজ করলে ব্রিজে যারা নাকি বেনিফিশিয়ারি গ্রুপ, যারা নাকি সারাউন্ডিং এরিয়ায় বসবাস করে তাদেরকে নিয়ে একটা মিটিং করেন। একটা মিটিং করলে সুবিধা হবে, সে জানবে যে এই ব্রিজটা হচ্ছে তার জন্য এই লাভ হবে। আর তাদের যদি কোনো ওপিনিয়ন থাকে তারা সেটা বলতে পারে। যেমন আমাদের কিছু কিছু কোথায় কোথায় আমি নির্দেশনা দিয়েছি যে আমাদের কোনো ব্রিজ ন্যারো ডাউন অফ দ্য রিভার অথবা ওয়াটার ফ্লো করে কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। তারপরে দিয়া নেভিগেশন ফ্যাসিলিটি, নৌ চলাচলের ব্যবস্থা কোথায় ব্যাঘাত ঘটাতে পারবো না। যার জন্য এই যে আমরা একটা বড় প্রকল্প নিয়ে কাজ করছি, আজকে 3-4 বছর হয়ে গেছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে ব্রিজের। তো ব্রিজের ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, কিন্তু সেই ব্রিজের ফিজিবিলিটি স্টাডি শেষ না করে আমরা এখন কাজ প্রকল্পে পাশ করাচ্ছি না। তো কারণটা হলো কি, সে মরফোলজিক্যাল, হাইড্রোলজিক্যাল এবং জিওলজিক্যাল নেভিগেশন ফ্যাসিলিটি এগুলো সব সার্ভে কমপ্লিট করে সে ব্রিজের প্রকল্প করে। আমরা এরকমই দেখি আপনার মাঝে মাঝে, আপনিও মনে হয় দেখেন গণমাধ্যমে, যে রাস্তাটির দরকার নেই কিন্তু রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, ব্রিজটি এখানে দরকার নেই, ব্রিজটি এখানে নির্মাণ করা হচ্ছে, হয়তো মানে ওই স্থানীয় কোনো লোকের সুবিধার জন্য বা ওই জায়গার কোনো কর্মকর্তার, আমাদের নির্বাহী প্রকৌশলীর কোনো ব্যক্তিগত বা কোনো হয়তো একজনের জন্য হয়তো একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে, কারো একটি বাড়িতে, প্রভাবশালী কারো একটি বাড়িতে যাওয়ার জন্য। এই জায়গাগুলোর কথায় প্রশ্নগুলোই ওঠে আপনার, তখনই কিন্তু আপনার সাধারণত, কারণ অনেক ভালো কাজের মধ্যে একটি খারাপ কাজই আপনার একটি উদাহরণ
আমরা তো আসলে সেই অবস্থায় নাই। আমি যখন নাকি সভাপতি হিসেবে ড্যাবের প্ল্যান করি, তো তখন যখন নাই করি, তখন আমার বিরুদ্ধে যখন সবাই মানে সোচ্চার এবং আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা, কই আমি তো ওই টাউন প্ল্যানার ছাড়া আর কাউকে দেখি নেই আমার পাশে। সেদিন তো কেউ আমাকে প্রোটেকশন দেয় নাই। মানে আমি প্রোটেকশন মানে আমার পক্ষে, আমি তো এখানে হোললি অ্যান্ড সোললি বোনাফাইড ইন্টেনশনে কাজটা করেছি। আমি তো কারো পক্ষেও করি না, কারো বিপক্ষে করি নাই। যারা নাকি ডেভেলপার আছে, তারা ডেভেলপাররা অবশ্যই দেশের জন্য কাজ করে, দেশের জন্য, দেশের এমপ্লয়মেন্ট জেনারেশন করে, আবাসন সমস্যার সমাধান করে, প্রত্যেকেই করে। বাংলাদেশের এই 50-52 বছর শাসনামলে সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী, সবচেয়ে শক্তিশালী সরকার, কারণ 2/3 নিয়েই আপনারা টানা 4বারের মতো আপনারা ক্ষমতা এসেছেন। সেখানে প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছে যে ঢাকা শহরে একসময়, তিনি ঢাকা শহরের ইতিহাসের কথা বলেন যে একসময় এখান থেকে এই খাল ছিল, এখান থেকে পানি এভাবে চলে যেত, সেই খাল এখন তিনি দেখেন না। বারবার তিনি কিন্তু এই মানে খালের কথা কিন্তু বেশিরভাগ অনুষ্ঠানে গেলেই, রাজনৈতিক বক্তৃতা ছাড়া অন্য জায়গায় গেলেই তিনি এই কথা বলেন। তিনি, আমরা তাহলে এতদিনে কতটা খাল উদ্ধার করতে পারলাম? ঢাকা শহরকে বাঁচাতে আপনার সেই খালগুলো পুনরুদ্ধার করা তো একটা বড় দায়িত্ব। সেই কাজগুলো সিটি কর্পোরেশনগুলো কী করতে, কতটুকু করতে পারলেন? এটা আপনি মনে করেন যে তখনকার সময় ঢাকা শহরে 50 লাখের নিচে লোক, 30 লাখ 35 লাখ লোক বসবাস করতো। 2 কোটি লোক এখন বসবাস করে, কিন্তু এই 2 কোটি লোক বসবাস করাটা তো আপনি কি বাধা দিয়ে রাখতে পারতেছেন? প্রতিদিনে 5,000 লোকের মতন ঢাকা শহরে পেনিট্রেশন হয়। তো এখন আপনি তো এখানে মাইগ্রেশন তো আপনি বন্ধ করতে পারেন না, যদি এখানে উপযুক্ত কতজন লোক থাকার মতন উপযুক্ত জায়গায়। এবং সেটার জন্য আপনি ইচ্ছে করলে এত তাড়াতাড়ি পারবেন না। 15-20 বছর সময় আমি মনে করি না যথেষ্ট। না, মন্ত্রী মহোদয়, আপনার সাথে আমি একমত, যে আপনার জনসংখ্যা অনেক বেড়েছে, কিন্তু যে খালগুলো আমার আছে, আপনার মানে সরকারের থেকেও কি দখলদাররা বেশি আপনার ক্ষমতাশালী? না, এটা আবার একটা বিতর্কিত প্রশ্ন। কেউ সরকার থেকে কেউ ক্ষমতাশালী না। যে আমরা অনেক খাল উদ্ধার করছি, এর মধ্যে দিয়ে আমি নিজে উপস্থিত থেকে আমাদের উত্তরের মেয়র সহ আমরা একটা আপনার 6 তলা মার্কেট, প্রতি ফ্লোরে 100-150 দোকান ভেঙে দিয়েছি। ওখানে প্রায় 15-20টা বিল্ডিং ভেঙে দিয়েছে, এবং তাপস আমাকে নিয়ে দেখাইছে অনেক খাল উদ্ধার করা হয়েছে, যার জন্য এখন ঢাকা শহরে এই বর্ষাকালে এখন ওয়াটার লগিং হয় না। আগে তো আমি তেজগাঁতে আমি গাড়ি চালাইতে পারতাম না, হাটের উপর পানি হতো বৃষ্টি হইলে। তো এখন তো আল্লাহর মেহেরবানিতে আমরা এই 3-4 পর আমি মন্ত্রী হওয়ার পরে আমি 2019 সালে আমি নিজেই গাড়ি নিয়ে, আমার বড় গাড়ি জিপ নিয়ে গিয়ে দেখলাম যে পানির নিচে ডুবে যেতেছে। তো এরপর থেকে তো আমরা এই সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছি, এবং নিয়ে খালগুলা ওয়াসার থেকে সিটি কর্পোরেশন হস্তান্তর করছি, এবং স্ট্রং ড্রাইভ দেওয়া হয়েছে, যার জন্য উন্নতি হয়েছে। তো হয় নাই তা না, কিন্তু কত হলো যে আমি কি একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি? আমি কি সিঙ্গাপুরের জায়গায় পৌঁছতে পারছি? সিঙ্গাপুর লিগ 1 যখন আরম্ভ করছে, তখন তো সেটা ছিল বস্তি, তার সব ভেঙে ফেলছে। চায়না আমি নিজের সামনে দেখছি, চোখের সামনে দেখছি, বহু সিটিকে একবার পুরা ডিস্ট্রাক্টেড করে এরপরে নতুন করে রিকনস্ট্রাকশন করছে। আপনি এই সরকারের আপনি হচ্ছেন একজন স্মার্ট মন্ত্রী হিসেবে আমরা মনে করি। আপনি যখন গুলশান থেকে এই যে আপনার মন্ত্রণালয়ে যখন আসেন, তখন যখন দেখেন যে এখন এই শহরের প্রধান সড়কে হাত দিয়ে ট্রাফিক ব্যবস্থা পরিচালনা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, আপনার একজন স্মার্ট মন্ত্রী হিসাবে আপনার কেমন লাগে এটি? না, এটা আসলে স্বাভাবিকভাবে এই পরিমাণ ট্রাফিক লোড নেওয়ার মতন তো রাস্তা না। এটা ওয়াটার বডি অ্যান্ড গ্রিনেজেশন অলটুগেদার এটা অ্যাবাউট 25% লাগবে। তারপরে দিয়ে আপনার খেলার মাঠ টাট এটাও লাগবে। আপনি কি কোনোটা রাখছেন নাকি? এখন তো আপনি আইসে, এখন যেখানে খেলার মাঠ আছে সেখানে বাড়িঘর বিল্ডিং বানিয়ে ফেলছেন। আমি এখন এসে কি এগুলো আউটরাইট কি এটা ভেঙে নতুন কিছু করা সম্ভব? এখন ঢাকা শহর থেকে মেনলি আপনাকে ঠিক করতে হবে এই শহরে কত লোক বসবাস করবে। আর এখানে ট্রাফিক ম্যানেজমেন্টটা আসলে তারা তাৎক্ষণিক ব্যবস্থাপনা অনুযায়ী তাদেরকে পরিবর্তন করতে হইতেছে। তো ওইটা তো আপনি যদি প্রোগ্রাম ওয়াইজ করেন আপনি করতে পারবেন না। আমাদের ঢাকা শহরে মানে আমরা তো আসলে ঢাকা শহরকে দিয়েই দেখি, কারণ প্রায় 2.5 কোটি মানুষ এখানে বসবাস করে। ঢাকা
যে 20 টাকা হয়, তাহলে আমার পরিবারে ধরুন মনে করেন যে আমি তো মোটামুটি রিজনেবল মানুষ, তো আমার জন্য 100 টাকা 200 টাকা বাড়বে, আরেকজনের জন্য হয়তো 50 টাকা বাড়বে, সাধারণ মানুষের জন্য 20 টাকা 50 টাকা বাড়বে। তো এই 20 টাকা 50 টাকা যদি আপনি ধারটা নেন, তাহলে এই যে বড় বড় প্লান্ট হয়েছে এগুলো তো ঋণের টাকা দিয়ে হয়েছে, তো ওগুলা ঋণ পরিশোধ করতে হবে না? তো এখন ঋণটা পরিশোধ করবে কে? সরকার করবে। করতে করবে এখন এখান থেকে যদি আপনি ভাগ করে না নিই, তাহলে তো সরকারকে রেভিনিউ থেকে নিতে হবে। তো রেভিনিউ যদি আমি এখানে খরচ করি বলে, তাহলে আমার ডেভেলপমেন্ট যেসব প্রোগ্রাম আছে, আমি যে ওই সাবওয়ে করব, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড রেল লাইন করব, তারপরে দিয়ে আমি এলিভেটেড এক্সপ্রেস করব, ঢাকা চিটাং যে আপনার মনে করেন যে এক্সপ্রেস লাইন করব, তো ওগুলোর টাকা পাবো কোথায়? আমার দেশকে তো উন্নত দেশ বানাবো। যে এই যে অনেক কথাই বলা হয়েছে, কুইক রেন্টাল কুইক চুরি করা, তো এইরকম কথাবার্তা বক্তৃতা আমরা শুনছি, কিন্তু কুইক রেন্টাল সে সময় যদি না হতো, তাহলে বাংলাদেশ তো তাহলে বিদ্যুতের ওই সময়ের যে আপনার বিপর্যয় ছিল তখন সেটাকে আপনার বিপর্যয় সমাধান হতো, সম্ভব এখান হতো থেকে তো না। আপনি আসতে পারতেন না এখানে। এখন আপনি যে এখন আজকে আমি আর আপনি এখানে বসে কথা বলতেছি, এই কথা বলার তো সুযোগ ছিল না রে ভাই। তখন তো বিদ্যুৎ আপনার মনে করেন যে আমার দাম কত এটা বড় কথা না, কিন্তু কত যে আমি বিদ্যুৎ পেয়েছি, কিন্তু আমার প্রোডাক্টিভ সেক্টর, আমার 5 লক্ষ টাকা 50 লক্ষ টাকা প্রতিদিন লস হইতো, আমি সেখানের মধ্যে এখন ধরুন 50 লক্ষ টাকা যেগুলো হতো সেখানে আমি 10,000 টাকা বেশি দিলাম। সো আমার হুইচ ওয়ান উইল বি বেনিফিশিয়ারি ফর মি? আমি কি 5 লক্ষ টাকা ইনকাম কন্টিনিউ করাটা ঠিক হবে, নাকি ওই 5,000 টাকা সেভ করা ঠিক হবে? তবে আমরা এই সমস্ত ইউটিলিটিগুলো সারা পৃথিবীতে কেউ কোথাও সাপ্লাই করে। আমি তো ইউকেতে অনেক সময় ছিলাম, লন্ডনে প্রায় সময় থাকতাম, তো এই সমস্ত সেখানে দেখেন প্রত্যেকে পানি খরচ করার সময় সে মানে প্লাস মানে ইউরিনেশনের পর সাধারণত পির পর দিয়ে সে প্লাস করে না, অনেকে দেখলাম। তো আমি এটা আমাকে তার কারণ হচ্ছে পানি সেভ করে, পানি খরচ করে না। বিদ্যুতের দেখা গেছে যে ওদের ওই আমি দেখলাম যে আমি এক বাসা থাকতাম, ওখান থেকে একটা রশি দিয়ে তার সুইচের সাথে কানেক্টেড। আমি যখন ঢুকার পর দিয়ে এখানে একটা রশি আমার হাতে চলে আসলে টান দিলে লাইট জ্বলে। তো আমি বললাম যে এটা কেন? বাহির দিয়ে একটা আমাদের দেশে সুইচ আছে। তো বলে যে বাহির দিয়ে তুমি সুইচ দিয়ে ভিতরে আসতে আসতে যদি 5 সেকেন্ড সময় যায়, তাহলে এখন 5 কোটি লোকে যদি 5 সেকেন্ড বিদ্যুৎ যদি বেশি ব্যয় করে, তাহলে কত মেগাওয়াট বিদ্যুৎ যাবে? তো এইটা তো প্রত্যেকে একটু সামান্য চিন্তা ভাবনা কোন পর্যায়ে আপনি চায়না দ্যাং জিং বলছিল আমরা 100 কোটি মানুষ, প্রতিজন যদি 1 ফোঁটা পানি সেভ করে, তাহলে 100 ফোঁটা পানি একটা নদীর সমান হয়ে যাবে। 100 কোটি ফোঁটা পানি। তারপরে দিয়ে আমরা যদি 1 টুকরা কাগজ যদি আমরা সেভ করি, তাইলে আমাদের কত শত হাজার গাছ কাটা বন্ধ হবে পরিবেশে। মাননীয় মন্ত্রী, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে পরিবেশের কথা বলেছেন। টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে কিন্তু আপনার পরিবেশ রক্ষা। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ মানে হচ্ছে টেকসই উন্নয়ন। সেই টেকসই উন্নয়নে যদি পরিবেশের কথাই যদি ভাবি, উন্নয়নের পূর্ব শর্ত এখন আপনার পরিবেশ, সেই কথা যদি ভাবি, তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, কিন্তু আমাদের এখনও আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি। কবে আমাদের এই অবস্থার উন্নতি হবে? আমরা কবে পরিবেশের কথা ভেবে আপনার মানে উপরস্থ পানির কথা ভাববো কবে? আর ঠিক আছে, আমরা এখনও আন্ডারগ্রাউন্ড ওয়াটার আমাদের একটা রেশনাল লেভেলে চলে আসা উচিত। আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি আমরা এক্সট্রাক্ট বেশি করি, তাহলে কি হয়? সেখানের মধ্যে হেভি মেটাল আছে, তখন নিচের দিকে পানির স্তর যখন টেবিল নিচে নেমে যাবে, তখন সেখানের মধ্যে বিভিন্ন কন্টামিনেশন হবে। কন্টামিনেশন কী হবে? ক্যাডমিয়াম, কুমিয়া, নিকেল, সার্কার, তারপরে আর্সেনিক ইত্যাদি ইত্যাদি হেভি মেটাল আসবে। তো এগুলো আবার আপনার স্বাস্থ্যের জন্য ভালো না। আর আরেকটা হলো যে আপনার সয়েল কন্ডিশনটা একটু ময়েশ্চারাইজ থাকার জন্য আমাদের তো এই সমস্ত বিষয়গুলো যেমনি আছে, তেমনিভাবে আউটরাইট তো আর আপনি তাৎক্ষণিক তো আর আপনি সারফেস ওয়াটার দিতে পারেন, কারণ সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এক একটা অনেক বেশি কস্টলি, ধরুন 10,000 20,000 কোটি টাকা খরচ লাগে। আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার মোস্টলি সেফ ওয়াটার, হ্যাঁ মোস্টলি। তো আর ওইটা ট্রিটমেন্ট করলেও কম খরচ লাগে, হ্যাঁ। তো এই কারণে আমরা এটা আর আমাদের ওয়াটার সয়েল তো রিচার্জ হয়, হ্যাঁ। তো আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে এখন আমাদের মতন দেশ আমরা, বাট আমাদের একটা পরিকল্পনা আছে 2030 সালে আমরা এসডিজির ডিমান্ড ওয়াইজ আমরা 70% সারফেস ওয়াটারে যাওয়ার কথা। কিন্তু সারফেস ওয়াটারটা তো পুরোটা আর আমাদের কন্ট্রোলে না।
যেমন আপিস টিম থেকে পানি উড্র করতেছে, তো উড্র করলে আমাদের অনেক নদীতে পানি থাকে না, তো এখন পানি থাকবে না। আবার ওদিকে আপনার স্যালাইন ইনটিউশন হয় সাগর থেকে, সাগরের পানি ভিতরে ঢুকতেছে। তো আর এনভায়রনমেন্টের কথা যেটা বলছেন, এখন এনভায়রনমেন্ট পুরোটা আমাদের হাতে না, এটা হচ্ছে গ্লোবাল ইম্প্যাক্ট। আপনার গ্লোবাল ইম্প্যাক্টের মধ্যে আপনার ধরেন মনে করেন যে আমি গ্লোবাল ইম্প্যাক্টটা এখন উন্নত দেশগুলা তারা তো দে আর ডিসিমিনেটিং হিউজ কার্বন ইন দ্য এয়ার, এবং আমরা ধরেন ডেভেলপিং কান্ট্রি হচ্ছি এখন, তো আমরা পার ক্যাপিটা 0.6 মনে হয় যেন, হয়তো 0.06 টন কার্বন ইমিশন করি, আর ডেভেলপ কান্ট্রি করে কত 6 পয়েন্ট সামথিং এলস, মানে 6 টন তারা করে, আর আমরা করি 0.06। তো আমরা উই আর নট লাইবেল ফর দ্য এনভায়রনমেন্ট, বাট তারা লাইবেল, এবং তারা তো এই সমস্ত কমিটমেন্ট মানে। আমার একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনার মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সমবায় সমিতিগুলোতে নানা অনিয়ম, দুর্নীতি এটা সর্বত্রই, এবং অনেক জায়গাতেই আপনার এটা নিয়ে প্রশ্নের কোনো শেষ নাই। সমবায় সমিতিগুলোতে এই যে অনিয়ম দুর্নীতি দূর করার ব্যাপারে আপনার মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো কাজ করছে কিনা? এটার জন্য কাজ করা হচ্ছে, তবে হ্যাঁ আপনার সাথে আমি একমত, সমবায়গুলা ব্যবস্থাপনাটা একেবারেই খুবই অব্যবস্থাপনায় আছে। তো একটা সফটওয়্যার বানানো হচ্ছে, আর এখানে আমাদের একজন প্রতিমন্ত্রীকে দেওয়া হয়েছে, তিনি আবার কাজ করবেন, মানে উনি দায়িত্ব নিয়েছেন কয়েকদিন আগে। তো আর এর আগে একজন প্রতিমন্ত্রী এক্সক্লুসিভলি এটা দেখতেন, তো সেখানে আমার ইনভলভমেন্টটা কম ছিল। তো বাট এখন আমরা আশা করি আমাদের এটা হয়ে যাবে। আমরা আপনাকে আবারও ধন্যবাদ দিতে চাই আমাদেরকে সময় দেওয়ার জন্য, নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মুখোমুখি এখানেই শেষ করছি। নিশ্চয়ই আগামী সপ্তাহে দেখা হবে, নতুন কোনো মন্ত্রী আপনাদের সামনে আসবেন, মুখোমুখি হবেন, প্রশ্নের উত্তর দেবেন, এবং নিশ্চয়ই আমরা জানতে পারব সরকারের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা কোন পর্যায়ে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।